নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, পিশাচ পর্ব অডিও স্টোরির পর্দায় আপনাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত জানাই। আমি সুদর্শন। প্রত্যেকবারের মতন আজও আপনি শুনতে চলেছেন একটি গ্রাম বাংলার হাড় কাঁপানো ভূতের গল্প। আমাদের এই অডিও স্টোরিগুলো, এই ভৌতিক কাহিনীগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং যদি আপনি নিয়মিত আমাদের চ্যানেলের শ্রোতা হয়ে থাকেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। চলুন আজ শুনে নেওয়া যাক লেখক অনিকেত গুহর কলমে গ্রাম বাংলার ভূতের গল্প কানু ঘোষ আর মেছো পেতনি। আশা করছি আমাদের আজকের এই নিবেদন আপনার ভালো লাগবে। আর আমাদের গত এপিসোডে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর লিখেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। এবং আজও গল্পের মধ্যে থেকে থাকবে আপনার জন্য একটি প্রশ্ন। তার জন্য কি করতে হবে? খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ গল্পটি শুনতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হচ্ছে কানু ঘোষ আর মেছো পেতনি। অমাবস্যার নিশ্ছিদ্র অন্ধকার যেন গিলে খেয়েছে গোটা চণ্ডীপুর গ্রামটাকে। রাত ঠিক কতটা গভীর তা বোঝার উপায় নেই, তবে চারপাশের নিস্তব্ধতা বলে দিচ্ছে নিশাচর প্রাণীরা ছাড়া আর কেউ জেগে নেই। বাঁশবাগানের ভেতর দিয়ে বয়ে আসা একটানা ঝিঁঝির ডাক আর মাঝে মাঝে দূরের কোনো শেয়ালের প্রলম্বিত হুক্কা হুয়া ছাড়া গোটা চরাচর যেন এক মৃত্যুপুরী। এই মৃত্যুপুরী ঠিক শেষ প্রান্তে গ্রামের প্রাচীন শ্মশান, আর সেই শ্মশানের গা ঘেঁষেই বয়ে গেছে মরা খালটা। দিনের বেলায় এই খালের জল যতটাই শান্ত দেখাক না কেন, রাতের অন্ধকারে তা যেন জমাট বাঁধা আলকাতরার মতো কালো আর রহস্যময় রূপ নেয়। ক্যাঁচ ক্যাঁচ জং ধরা চেইনের একটা একটানা শব্দ রাতের বুক চিরে ক্রমশ এগিয়ে আসতে লাগলো। শ্মশানের পাশের এবড়ো খেবড়ো মাটির রাস্তা দিয়ে একটা ছায়ামূর্তি সাইকেল চালিয়ে আসছে। লোকটার মুখটা অন্ধকারে ঢাকা, তবে তার শরীরের ভাষায় একটা চাপা সতর্কতা স্পষ্ট। সে এদিক ওদিক তাকাচ্ছে। বাতাসে শ্মশানের পোড়া কাঠ আর ছাইয়ের একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে আসছে। খালপাড়ের এই প্রাচীন বটগাছের কাছে এসে ধীর গতিতে সাইকেলটা থামালো সে। চারিদিকটা আরো একবার তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করে নিল। না, কেউ নেই। হ্যান্ডেলে ঝোলানো দুটো টিনের বালতি হাতে নিয়ে সে নিঃশব্দে খালের ঢালু পাড় বেয়ে নিচে নামতে শুরু করলো। খালের পাড়টা এখানে বেশ পিছল, একটু পা হড়কালেই সোজা ওই কালো জলের অতলে। খালের কিনারে এসে হাঁটু মুড়ে বসল ছায়ামূর্তিটি। জলের উপর একটা হালকা কুয়াশার আস্তরণ ভাসছে। সে সাবধানে প্রথম বালতিটা জলে ডোবাল। ছলাৎ করে নিস্তব্ধ রাতের জল তোলার শব্দটা যেন বহু গুণ জোরে বেজে উঠল। দ্রুত দুটো বালতি জলে ভরে নিয়ে উঠে দাঁড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে ঘটনাটা ঘটল। হঠাৎ করে বাতাসটা যেন থমকে গেল। শির দাঁড়াবে একটা বরফ শীতল স্রোত নেমে গেল লোকটার। তার মনে হলো কেউ একজন তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। বুকটা ধড়াস করে উঠল তার। সে ধীরে ধীরে চোখ নামালো খালের সেই জমাট কালো জলের দিকে। আর যা দেখল তাতে তার শরীরের রক্ত যেন নিমেষে হিম হয়ে গেল। পাড়ের ঠিক কাছ ঘেঁষে জলের সামান্য নিচ থেকে দুটো ঘোলাটে হলদেটে চোখ যেন স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে।
চোখ দুটো মানুষের নয়, আবার কোনো সাধারণ জলজ প্রাণীরও নয়। চোখের মণি দুটোতে এক আদিম পাশবিক ক্ষুধা। ভয়ে লোকটার কণ্ঠনালীতে যেন পাথর জমে গেল। একটা চিৎকার পর্যন্ত বেরোলো না। সে দেখল জল ভেঙে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে একটা বীভৎস অবয়ব। প্রথমে মনে হলো কোনো আবছা ছায়া মূর্তি, কিন্তু জিনিসটা জল থেকে আরো একটু উপরে উঠতেই তার আসল রূপটা প্রকট হলো। ওটা কোনো মানুষ নয়, ওটা একটা অতিকায় মাছের কঙ্কাল। শ্যাওলা ধরা হলদেটে ধারালো কাঁটাগুলো থেকে গলে গলে পড়ছে কালচে রঙের পচা মাংস আর বিশালাকার সমাস। জলের নিচ থেকে মাথা তুলে জিনিসটা যেন হাওয়ায় ভাসতে ভাসতে পাড়ের দিকে এগিয়ে আসতে চাইল, আর মুহূর্তের মধ্যে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল এক উৎকট বমি আনা পচা গন্ধে। যেন যেন কেমন একটা দম বন্ধ হয়ে আসতে লাগলো লোকটার। বহুদিন মরে পড়ে থাকা পচা মাছ আর গলিত শবের গন্ধ মিলেমিশে এমন এক নারকীয় দুর্গন্ধের সৃষ্টি হলো যে লোকটার নাড়ি ভুঁড়ি যেন উল্টে আসতে চাইল। সেই বীভৎস দৃশ্য আর দম বন্ধ করা গন্ধের ঘোরে লোকটার চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগের এক অভিশপ্ত রাতের স্মৃতি। একটা পুরনো ভুলে যেতে চাওয়া স্মৃতি, যে স্মৃতি এই খালের জলের মতোই কালো আর ভয়ঙ্কর। সে বুঝতে পারল ওটা ফিরে এসেছে। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না সে। হাতের মুঠো আলগা হয়ে সশব্দে মাটিতে ছিটকে পড়ল জলের বালতি দুটো। সশব্দে মাটিতে ছিটকে পড়ল জলের বালতি দুটো। খালের পাড় বেয়ে কোনো মতে হামাগুড়ি দিয়ে উপরে উঠে এলো সে। সাইকেলের কথা বেমালুম ভুলে গিয়ে অন্ধকারের বুক চিরে উন্মাদের মতো গ্রামের দিকে ছুটতে লাগলো। পেছনে পড়ে রইল শ্মশানের সেই নিস্তব্ধতা, উল্টে পড়া বালতি আর খালের কালো জলের ওপর ভাসতে থাকা সেই বীভৎস পচা গন্ধটা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই গোটা চণ্ডীপুর গ্রাম যেন এক আদিম অন্ধকারে ডুবে যায়। ইলেকট্রিকের খুঁটি এ গ্রামে এখনো পৌঁছায়নি। রাতের বলতে ভরসা ওই হারিকেন, লণ্ঠন আর জোনাকির আলো। নিতাই ময়রার মিষ্টির দোকানটা গ্রামের ঠিক মোড়ের মাথায়। বাঁশের বেড়া আর খড়ের চাল দেওয়া ৮ পৌড়ে একটা ঘর। ভ্যাপসা গরমে বাতাস একেবারে স্থির হয়ে আছে। দোকানের সামনে টিমটিমে হারিকেনের আলোয় কয়েকটা বেতের মোড়া আর কাঠের বেঞ্চ পাতা। সেখানে বসে গ্রামের জনা কয়েক লোক সন্ধ্যা আড্ডায় মশগুল। উনুনে কড়াইতে তখন গরম তেলে ছ্যাঁত করে সিঙ্গাড়া ছাড়ার শব্দ হচ্ছে। আর ভেতরে একটা পুরনো ব্যাটারি চালিত রেডিওতে ক্ষীণ আওয়াজে বাজছে বিবিধ ভারতী। আড্ডার মাঝখানেই গ্রামের প্রবীণ চাষি সদানন্দ আক্ষেপের সুরে বলে উঠলেন, আর বলিস নে, জমিতে বৃষ্টির জল জমেছিল, ভাবলুম আল বেঁধে জলটা ধরে রাখি, ধানটা ভালো হবে। কিন্তু ওই শয়তান কাঁকড়ার দল রাতারাতি আলের মাঝে গর্ত করে সব জল বের করে দিচ্ছে। এইভাবে চললে তো চাষের 12টা বেজে যাবে। পাশে বসা মাধব খুড়ো হুঁকোয় একটা টান দিয়ে একগাল ধোঁয়া ছেড়ে বললেন, তা জমিতে যখন যাবি, রাতের বেলা খালি হাতে যাস নে বাপু। টর্চ বা নিজের পক্ষে একটা হারিকেন সঙ্গে রাখিস। বিশেষ করে ওই শ্মশান পাড়ের খালের রাস্তাটা আজকাল একদম সুবিধের নয়। কী সব যেন ঘুরে বেড়ায় ওখানে, ছায়া মূর্তির মতো। ঠিকই বলেছ গুরু। অন্ধকারের বুক চিরে ভারী একটা গলা ভেসে এলো।
সবাই ঘাড় ঘুরিয়ে দেখল কানু ঘোষ এসে দাঁড়িয়েছে দোকানের আলো আঁধারি চৌকাঠে। কানুর পেশা গ্রামে গ্রামে দুধ বিক্রি করা। ক্লান্ত ঘামে ভেজা মুখটায় কেমন যেন একটা ফ্যাকাশে ভাব। ভেতরে ঢুকে সে একটা মোড়া টেনে বসে বলল, জায়গাটা বড্ড অপায়া হয়ে উঠেছে। কেমন একটা থমথমে আর ভয়ঙ্কর কিছু একটা যেন ঘাপটি মেরে আছে মনে হয়, টের পাচ্ছে আজকাল। তা ও নিতাই দা, দাও তো একটা গরম গরম সিঙ্গাড়া দাও। নিতাই ময়রা শালপাতায় একটা ধোঁয়া ওঠা সিঙাড়া কানুর দিকে এগিয়ে দিয়ে ভুঁড়ো কুঁচকে জিজ্ঞেস করল, তা আজ দুধ দিয়ে গেলি না যে কানু? সকালে দুধ না এলে আমার তো দোকান বন্ধ করার জোগাড় হবে রে। সিঙাড়াটায় আলতো কামড় বসিয়ে কানু বলল, সকালের দিকে শরীরটা বড্ড ছিল না নিতাই দা, গা হাত পা কেমন ম্যাচ ম্যাচ করছিল, একটা চাপা ব্যথা, তাই আর বেরোতে পারিনি। কাল ভোর ভোরই বেরিয়ে পড়বো, তোমার দুধ ঠিক সময় পৌঁছে যাবে। দেখিস বাবু, বেশি ছুটি ছাড়া দিস না, এমন করলে তো মুশকিল রে। কানু মাথা নেড়ে তাকে আশ্বস্ত করল। আর ঠিক সেই মুহূর্তে বেঞ্চের কোনায় বসে থাকা হারাধন বলে উঠল, আহা, কানুকে আর দোষ দিস না নিতাই। সংসারে ওর রুগ্ন বউটা সারাক্ষণ বিছানায় পড়ে আছে। একা হাতে লোকটা কত দিকে সামলাবে বল দেখি। আর গত বছরই তো কানুর মেয়েটা। কথাটা শেষ হলো না হারাধনের। হঠাৎ করেই যেন কেউ জাদু বলে দোকানের ভেতরের সমস্ত কোলাহল শুষে নিল। উনুনের গনগনে আঁচ, তেলের শব্দ, রেডিওর গান সবকিছু ছাপিয়ে একটা ভারী থমথমে নীরবতা গ্রাস করল পুরো পরিবেশটাকে। কানুর মুখের রেখাগুলো মুহূর্তের মধ্যে কঠিন হয়ে গেল। হাতের অর্ধেক খাওয়া সিঙ্গাড়াটা সে নীরবে নামিয়ে রাখল বেঞ্চের ওপর। তার চোখ দুটোয় এক অদ্ভুত মিশ্রণ। গভীর এক বুক ফাটা হাহাকারের সাথে মিশে আছে গনগনে রাগের আগুন। কেউ কোনো কথা বলার আগেই এক বিন্দু সময় নষ্ট না করে কানু ধীর অথচ দৃঢ় পদক্ষেপে দোকান থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। বাতাসটা তখনও ভারী হয়ে আছে। গত বছরে সেই অভিশপ্ত ঘটনাটা গ্রামের কেউ ভুলতে পারেনি। কানুর ফুটফুটে 12 বছরের মেয়েটা হঠাৎ করেই ভয়ঙ্কর কলেরায় পড়ল। কিন্তু সে কোনো সাধারণ রোগ ছিল না। দিন যত গড়াচ্ছিল মেয়েটার শরীর শুকিয়ে আসছিল, আর তার গা থেকে বেরোতে শুরু করেছিল এক উৎকট দুর্গন্ধ। পচা মাছের আঁশ আর মরা পশুর মাংস পুচলে যেমন গন্ধ হয়, ঠিক তেমন একটা আষ্টে গন্ধে ভরে গিয়েছিল কানুর বাড়ি। গ্রামের বয়স্কদের মধ্যে কানাকানি শুরু হয়েছিল তখনই। সবাই জানত কানু দুধের ব্যবসা সেরে রোজ রাতে ওই শ্মশানের খালের পাড় ধরে গ্রামে ফেরে। লোকমুখে উঠে যায় কোনো এক অমাবস্যার রাতে খালপাড়ের সেই প্রাচীন বটগাছের ওপর থেকে কোনো মেছো পেতনি নজর দিয়েছিল কানুর উপর। কানুর পিছু পিছু সেই অতৃপ্ত অশুভ ছায়া এসে ঢুকেছিল তার বাড়িতে, আর তারপরেই আছড়ে পড়েছিল কচি মেয়েটার শরীরে। শহরের ডাক্তার থেকে শুরু করে গ্রামের গুণিন ওঝা কাউকে বাকি রাখেনি কানু, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। মেয়েটার শরীর থেকে সেই পচা মাছের গন্ধটা মৃত্যুর আগের দিন পর্যন্ত তীব্র থেকে তীব্রতর হয়েছিল। অবশেষে এক রাতে সব শেষ হয়ে যায়। মেয়ের সেই যন্ত্রণাদায়ক মৃত্যু কানু আজও মেনে নিতে পারেনি। তাই হারাধনের মুখ থেকে মেয়েটার কথা উঠতেই সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। পুরনো ক্ষতে আবার টান পড়েছে, আর সেই টানের সঙ্গেই যেন মিশে আছে শ্মশান পাড়ের ওই অন্ধকার খালটার কোনো এক অশুভ হাতছানি। নিতাই ময়রার দোকান থেকে বেরিয়ে সোজা বাড়ির পথ ধরেছিল কানু ঘোষ।
মাথার ভেতরটা তখন রাগে আর পুরনো শোকে দপ দপ করছে। বাড়ির উঠোনে এসে দাওয়ার একপাশে নিঃশব্দে সাইকেলটা দাঁড় করালো সে। চারিদিক নিস্তব্ধ, কেবল পেছনের বাঁশবাগান থেকে ভেসে আসছে একটানা ঝিঁঝির ডাক। হঠাৎ একটা দমকা হাওয়া দিল, আর সেই হাওয়ার সঙ্গেই কানুর নাকে এসে ঝাপটা মারল একটা চেনা বিভৎস গন্ধ। পচা মাছের আঁশ আর গলিত মাংসের সেই উৎকট বমি আনা আষ্টে গন্ধ। কানুর বুকের ভেতরটা যেন এক লহমায় ধড়াস করে উঠল। আলকাতরার মতো ঘন কালো অন্ধকারের দিকে তাকিয়ে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে লাগলো। মনে পড়ে গেল গত বছর মেয়েটা মারা যাওয়ার পর শিবগুণিনের সেই সাবধান বাণী। ও যায়নি কেন? ও শুধু সময় নিচ্ছে। কোনো এক অমাবস্যার ঘুটঘুটে রাতে ঠিক পথ চিনে আবার ফিরে আসবে। সামনেই তো অমাবস্যা। শির দাঁড়াবে একটা বরফ শীতল স্রোত নেমে গেল কানুর। পা দুটো ভয়ে শির শির করে কাঁপতে শুরু করেছে। দাওয়ায় ওঠার আগেই কানুর নজর গেল শোয়ার ঘরের দিকে। ভেজানো দরজাটা এখন হাঁ করে খোলা। ভেতর থেকে পুরনো হারিকেনের হলদেটে আলো এসে পড়েছে বাইরের স্যাঁতস্যাঁতে মাটিতে। ধীর পায়ে প্রায় শ্বাস বন্ধ করে দরজার কাছে এগিয়ে গেল সে। চৌকাঠে পা রাখতেই তার চোখের সামনে ভেসে উঠল এক অবিশ্বাস্য দৃশ্য। তার স্ত্রী সরলা বিছানায় উঠে বসেছে। গত 8 মাস ধরে যে মেয়েটা কোমরের নিচ থেকে অজানা এক রোগে সম্পূর্ণ অবশ, যার নিজের হাতে এক গ্লাস জল খাওয়ার ক্ষমতা নেই, সে আজ সোজা হয়ে বসে আছে বিছানার ঠিক মাঝখানে। কানু পেছন দিক থেকে দেখছে তাকে। সরলার পিঠের ওপর রুক্ষ এলোমেলো চুলগুলো ছড়িয়ে আছে। শরীরটা একদম স্থির আর নিষ্পন্দ, ঠিক যেন একটা প্রাণহীন পাথরের মূর্তি বিছানায় গেঁথে দেওয়া হয়েছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে কানুর। ঢোক গিলে কাঁপা কাঁপা অস্ফুট স্বরে সে ডাকল, সরলা, আরে আরে ও সরলা। কোনো সাড়া নেই। মূর্তিটা এক চুলও নড়ল না। বুকটা তখন হাতুড়ির মতো পিটছে কানুর। পা দুটো যেন সীসার মতো ভারী। কোনো মতে পা টেনে টেনে সরলার পেছনে গিয়ে দাঁড়ালো সে। কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিল স্ত্রীর কাঁধের দিকে। আঙুলগুলো কাঁধ স্পর্শ করতেই কোনো জ্বলন্ত উনুনে হাত দিয়েছে সে। জ্বরে যেন ভেতর থেকে পুড়ে যাচ্ছে সরলার গা। আর ঠিক সেই স্পর্শের মুহূর্তেই যেন কোনো জাদু বলে শরীরের শেষ বাঁধনটুকু ছিঁড়ে গেল। একটা অস্ফুট গোঙানির শব্দ করে সরলার সামনের দিকে বিছানায় লুটিয়ে পড়ল, একেবারে অজ্ঞান, সংজ্ঞাহীন। কানু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। এ কোনো সাধারণ জ্বর নয়। আজকাল আর ডাক্তার বদ্যিতে কানুর এক বিন্দু বিশ্বাস নেই। গত বছর ঠিক এই ভুলটাই সে করেছিল। শহরে বড় ডাক্তারের ওষুধের আশায় বসে থেকে চোখের সামনে ফুটফুটে মেয়েটাকে পচতে দেখেছিল সে। সেই চরম ভুলের অনুশোচনা আজও তাকে তিলে তিলে কুঁড়ে খাচ্ছে। না, এবার আর সে কোনো ডাক্তারের ভরসায় থাকবে না। এই রোগের শিকড় বিজ্ঞানের অনেক গভীরে, অন্ধকারের অতলে পোঁতা। উন্মাদের মতো ঘর থেকে বেরিয়ে পড়ল কানু। রাতের এই নিকষ কালো অন্ধকার চিরে সে ছুটল পাশের গাঁয়ের সীমানায় থাকা ঘন জঙ্গলটার দিকে।
সেখানেই আস্তানা তা ওঝার। লোকমুখে শোনা যায় ওঝার তন্ত্রমন্ত্রেই নাকি এমন অশুভ ছায়ার বিনাশ সম্ভব। কিন্তু জঙ্গল চিরে সেই ভাঙাচোরা কুটিরে গিয়ে সে দেখল তা ওঝা নেই। চারিদিক খাঁ খাঁ করছে অন্ধকারে। ঘন্টার পর ঘন্টা জঙ্গলের আশেপাশে খুঁজে হতাশ আর ক্লান্ত শরীর নিয়ে যখন কানু নিজের উঠোনে এসে দাঁড়ালো, তখন পূব আকাশে ভোরের ফ্যাকাশে আলো ফুটতে শুরু করেছে। রাতের সেই জমাট অন্ধকার আর ভয়ঙ্কর গন্ধটা আর নেই। ধীর পায়ে ঘরে ঢুকলো কানু। দেখল হারিকেনটা নিভু নিভু, আর বিছানায় সরলা ঠিক আগের মতোই অঘরে ঘুমোচ্ছে। নিস্তব্ধ ঘরে শুধু সরলার নিয়মিত শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, আর খোলা দরজা দিয়ে আসছে ভোরের ঠান্ডা হাওয়া। সারা রাতের বিনিদ্র প্রহর স্ত্রীর ওই ভয়ঙ্কর রূপ আর ওঝার খোঁজে জঙ্গলে বৃথা ঘোরাঘুরি, সব মিলিয়ে ভোরের দিকে একটা অবসাদগ্রস্ত আচ্ছন্ন ভাব ঘিরে ধরেছিল কানুকে। দাওয়ায় খুঁটিতে হেলান দিয়ে কখন যে তার চোখ দুটো বুজে এসেছিল সে নিজেও জানে না। বেশিক্ষণ ঘুমোলে চলবে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শরীরটাকে এক প্রকার জোর করেই টেনে তুলল সে। নিতাই ময়রাকে কথা দেওয়া আছে, আজ দুধ নিয়ে না গেলে লোকটা ঠিক খেপে যাবে, আর এই বাজারে খদ্দের চটানো মানে পেটে লাথি পড়া। তাছাড়া এই অভিশপ্ত ছায়ার হাত থেকে নিস্তার পেতে গেলে আজ দিনের বেলাতেই কোনো একটা শক্তপোক্ত ব্যবস্থা করতে হবে। হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। চোখে মুখে জল দিয়ে গোয়াল থেকে দুধ দুইয়ে ড্রামগুলো সাইকেলের দুপাশে বেঁধে নিল কানু। পূব আকাশে তখন রোদ উঠতে শুরু করেছে। সকালের এই আলোটুকু বুকে কিছুটা হলেও সাহস যোগায়। সাইকেলের হ্যান্ডেল ধরে বাড়ির সদর রাস্তা লক্ষ্য করে এগোতে যাবে সে, ঠিক তখনই পাটা থমকে গেল তার। বাড়ির সীমানার যেখানটায় বাঁশের বেড়াটা শেষ হয়েছে ঠিক তার নিচেই মাটিতে পড়ে আছে জিনিসটা, একটা পেল্লায় সাইজের মাছ। মাছটা অন্তত আধমন ওজনের তো হবেই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মাছটার শরীরে পচন ধরেছে। কালচে হয়ে যাওয়া আঁশগুলোর ফাঁক দিয়ে গলে বেরোচ্ছে দূষিত মাংস, আর সেই মাংসের লোভে সকালবেলাতে এক ঝাঁক বড় বড় নীল মাছি ভন ভন করে উড়ে বেড়াচ্ছে মাছটার চারপাশ ঘিরে। সাধারণ একটা সকাল, তবু দৃশ্যটা দেখে কানুর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। বাতাসে ছড়িয়ে পড়েছে সেই চেনা উৎকট বমিয়ানা আষ্টে গন্ধটা। কাল রাতে খালের পাড়ে ঠিক এই গন্ধটাই পেয়েছিল সে। নিজের অজান্তেই বাঁ হাতটা দিয়ে নাক মুখ শক্ত করে চেপে ধরল কানু। মাছটার দিক থেকে চোখ সরিয়ে একটু সামনের দিকে তাকাতেই কানুর শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। রোদের তেজ তখনও পুরো মাত্রায় ছাড়ায়নি। অদূরে দাঁড়িয়ে থাকা পুরনো প্রকাণ্ড শিমুল গাছটার নিচে তখন এক গাঢ় জমাট বাঁধা ছায়া, আর সেই ছায়ার ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে একটা অবয়ব। কোনো স্পষ্ট মানুষ নয়, বরং ছায়ার সঙ্গে মিশে থাকা একটা আবছা অন্ধকারটে মেয়েলি মূর্তি। দিনের আলোতেও যেন ওই ছায়াটুকুর গায়ে রোদ ঢোকার সাহস পাচ্ছে না। মূর্তিটা একেবারে স্থির, নিষ্পন্দ, কিন্তু কানু স্পষ্ট বুঝতে পারছে ছায়ার ভেতর থেকে এক জোড়া অদৃশ্য শীতল চোখ ঠিক তার দিকেই তাকিয়ে আছে। হাড় হিম হয়ে আসা ভয়টা মুহূর্তের মধ্যে একটা মরিয়া রাগে পরিণত হলো কানুর।
এতদিনের জমে থাকা ক্লান্তি, শোক আর নিজের ভেতরের এক অজানা অপরাধবোধ মিলেমিশে তাকে যেন উন্মাদ করে তুলল। সাইকেলটা একপাশে দাঁড় করিয়ে শিমুল গাছটার দিকে দুপা এগিয়ে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল সে। এই, কে ওখানে? কে দাঁড়িয়ে আছিস ওখানে? মূর্তিটা এক চুলও নড়ল না। কানুর গলার শিরাগুলো ফুলে উঠল, চোখ দুটো রক্তবর্ণ। সে পাগলের মতো শূন্যে হাত ছুঁড়ে বলতে লাগলো, আমাকে বিরক্ত করিস না বলছি, আমাকে জ্বালাস না, চলে যা, চলে যা এখান থেকে। তুই 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 কেন আমার পিছু ছাড়ছিস না? যা হওয়ার তা তো হয়ে গেছে, আর কি চাই তোর? যা, চলে যা বলছি, চলে যা। কানুর আর্তনাদ আর গোঙানি মিলে সকালের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। মনে হলো মূর্তিটা যেন কানুর কথাগুলো খুব মন দিয়ে শুনল। তারপর কোনো শব্দ না করে, পাতা না নড়িয়ে ধীরে ধীরে পেছনের ঘন জঙ্গলের অন্ধকারের দিকে মিলিয়ে যেতে শুরু করল। ঠিক যেন একটা কালো ধোঁয়া হাওয়ায় মিশে গেল। কানু হাঁপাচ্ছে, তার কপাল বেয়ে ঘাম ঝরছে। বাতাসে তখনও ভাসছে সেই পচা মাছের তীব্র আষ্টে গন্ধ। পূবাকাশে সূর্যটা ততক্ষণে বেশ খানিকটা উঠে এসেছে। রোদের তেজ বাড়তে শুরু করলেও কানু ঘোষের শরীরের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে এক অমানবিক শীতল স্রোত। সাইকেলের প্যাডেলে একটানা চাপ দিয়ে চলেছে সে। কাঁচা মাটির এবড়ো খেবড়ো রাস্তায় সাইকেলের চেইনের ক্যাঁচ ক্যাঁচ শব্দটা আজকের সকালের নিস্তব্ধতাকে যেন বারবার ফালা ফালা করে দিচ্ছে। এই রাস্তা, এই চেইনের শব্দ কানুর বড্ড চেনা। দিনের আলোতে এই পথ দিয়ে যেতে যেতে আজ কানুর চোখের সামনে ভেসে উঠছে এক অভিশপ্ত অতীতের ছবি। এই তো মাত্র বছরখানেক আগের কথা। তখন সংসারে অভাব ছিল, রুগ্ন বউয়ের ওষুধের খরচ, মেয়ের শখ, সব মিলিয়ে রোজগারের টাকায় কুলিয়ে উঠতে পারত না কানু। সেই সামান্য কয়েকটা বাড়তি পয়সার লোভেই সে বেছে নিয়েছিল এক ভয়ঙ্কর পথ। রাতের বেলায় যখন সে দুধ নিয়ে লোকের বাড়িতে দিতে যেত, তখন সেই শ্মশানের গা ঘেঁষা খালের পাড়ে রোজ থামত। ঘুটঘুটে অন্ধকারে কেউ দেখার ছিল না। বালতিতে করে খালের সেই জল তুলে সে নির্দ্বিধায় মিশিয়ে দিত দুধের ড্রামে। আসলে জায়গাটা সবসময় নির্জন থাকতো, পাশেই শ্মশান ঘাট। অগত্যা রাতের পর সেখানে কেউ আসবে না। তাই বাড়িতে জল মেশানোর থেকে এই জায়গায় জল মেশানো অনেকটা নিরাপদ। নিজের বিবেকের সঙ্গে তখন রোজ লড়াই চলত তার। মনকে বোঝাতো, আরে এক আধ মগ জল মেশালে কি এমন ক্ষতি? বাজারে সবাই তো মেশায়, কে আর ধরতে পারছে? কিন্তু সে তো সাধারণ পুকুরের জল ছিল না, ওটা ছিল শ্মশানের মরা খালের জল, যেখানে মরা পোড়ানোর ছাই থেকে শুরু করে পশু পাখির পচা সব এসে মিশত। সেই দূষিত অশুভ জল ভর্তি দুধই দিনের পর দিন সেই গ্রামের মানুষকে খাইয়েছে, দেখা দিয়েছে কলেরার মহামারী। কিন্তু কানু তাতেও থেমে থাকেনি। সাইকেল চালাতে চালাতে আজ কানুর বুকের ভেতরটা যেন অনুশোচনায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার মনে পড়ে গেল সেই অভিশপ্ত দিনটার কথা। সেদিনও শরীরটা খারাপ ছিল, তাই বাড়িতেই ছিল সে। আর তার অবর্তমানে প্রবল তৃষ্ণায় ওই ড্রামের তলায় পড়ে থাকা বাঁচানো আগের দিন রাতের দুধটুকু খেয়ে নিয়েছিল তার কচি মেয়েটা। আর তারপর থেকেই সেই ভয়ঙ্কর কলেরা, সেই পচা মাছের গন্ধ আর এক বুক ফাটা হাহাকার। কানু আজ স্পষ্ট বুঝতে পারছে এ কোনো ভূত প্রেতের ছায়া নয়,
এ তার নিজের হাতে বোনা পাপ। নিজের লোভের বলি করেছে সে নিজেরই মেয়েকে। কানুর চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু গলার কাছে জমাট বাঁধা একটা আতঙ্ক তাকে আষ্টে পৃষ্ঠে আটকে রাখল। ভাবনার ঘোর কাটল নিতাই ময়রার মিষ্টির দোকানের সামনে এসে। দোকানে তখন সকালের ব্যস্ততা তুঙ্গে। উনুনে গনগনে আঁচ, বড় কড়াইতে রসগোল্লার শিরা ফুটছে। কিরে কালু, বলি আজ কি সূর্য পশ্চিম দিকে উঠলো না কিরে? বড্ড যে দেরি করে ফেললি আজ। আয় আয় আয়, ভেতরে আয়। রসিকতা সুরেই হাঁক পারল নিতাই ময়রা। কানু কোনো কথা বলল না। ঘামে ভেজা ফ্যাকাশে মুখটা নিচু করে সাইকেলটা দোকানের সামনে দাঁড় করালো। হাত দুটো তার থর থর করে কাঁপছে। সাইকেলের ক্যারিয়ার থেকে বড় অ্যালুমিনিয়ামের ড্রামটা নামিয়ে সাবধানে রাখল দোকানের কাঠের পাটাতনের উপর। এ দে বাপু দে, তাড়াতাড়ি মেপে দে দেখি, ওদিকে ছানা কাটতে হবে তো। তাগাদা দিল নিতাই। কানু কাঁপা কাঁপা হাতে ড্রামের ঢাকনাটা ধরল। ঢাকনাটা খুলতেই ছলাৎ করে একটা শব্দ হলো। কানু যন্ত্রের মতো উঁকি মারল ড্রামের ভেতর, আর ঠিক সেই মুহূর্তেই তার হৃৎপিণ্ডটা যেন 1 সেকেন্ডের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। ড্রামের ভেতর সাদা দুধ কোথায়? সেখানে টল টল করছে কালচে ঘোলাটে এক ভয়ঙ্কর তরল, ঠিক ঠিক শ্মশানের খালের সেই জমাট বাঁধা কালো জলের মতো। আর সেই জলের ওপর ভাসছে কালচে সবুজ রঙের শ্যাওলা আর বড় বড় মাছের পচা আঁশ। মুহূর্তের মধ্যে ড্রাম থেকে একটা উৎকট বমি উদ্রেককারী আষ্টে গন্ধ ছিটকে বেরিয়ে এলো। পচা মাছ আর গলিত সবের সেই চেনা গন্ধটা যেন আছড়ে পড়ল কানুর মুখে। দম বন্ধ হয়ে আসা একটা গোঙানি বেরিয়ে এলো কানুর গলা চিরে। সে দুহাত দিয়ে নিজের নাক চেপে ধরে ছিটকে পিছিয়ে গেল। আরে কি হলো রে কালু, আমার চোখে উঠলি কেন? অবাক চোখে তাকালো নিতাই। কানু বাকরুদ্ধ। সে আঙুল দিয়ে কাঁপতে কাঁপতে ড্রামটার দিকে ইশারা করল। নিতাই বিরক্ত হয়ে নিজের বড় হাতাটা নিয়ে ড্রামের ভেতর ডোবাল। তারপর এক হাতা ধবধবে সাদা ঘন দুধ তুলে এনে কানুর চোখের সামনে ধরে বলল, এ কি ব্যাপার বল দেখিনি, ভূত দেখলি নাকি? আজ তো দুধটা বেশ ঘন এনেছিস দেখছি, গন্ধটাও বেশ মিষ্টি। ভালো ভালো। নিতাইয়ের নাকে কোনো পচা গন্ধ নেই। তার চোখে কোনো কালো জল ধরা দিচ্ছে না। সে দেখছে নিখাদ খাঁটি সাদা দুধ। কানুর চোখের তারা দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তার মাথার ভেতর শিরাগুলো দপদপ করছে। চারপাশে দোকানে এত লোক, এত আওয়াজ, সব যেন একটা একটা ভৌ ভৌ শব্দে মিলিয়ে যেতে লাগলো। সে বুঝতে পারল এই দৃশ্য, এই গন্ধ, এসব শুধু তার জন্য। ওই জল তাকে ডাকছে। না না, ওটা দুধ নয় নিতাইদা, ওটা খালের জল, পচা জল, আষ্টে গন্ধ। আমার মেয়েটা অসংলগ্নভাবে বিড়বিড় করতে শুরু করলো কানু। তার চোখে মুখে এখন মাদ পাশবিক আতঙ্ক। সে দুহাতে নিজের চুল খামচে ধরে দোকানের এক কোণে উবু হয়ে বসে পড়ল। দোকানের এক কোণে উবু হয়ে বসে তখন থরথর করে কাঁপছে কানু। তার কপাল বেয়ে গলার শিরা বেয়ে দর দর করে নামছে ঘামের স্রোত। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। কড়াইয়ের ফুটন্ত শিরার আওয়াজ ছাপিয়ে কানুর ওই গোঙানি শুনে নিতাই ময়রা আর স্থির থাকতে পারল না। হাত থেকে হাতাটা নামিয়ে রেখে সে দ্রুত কাউন্টারের এপাশে ছুটে এলো। কানুর কাঁধে হাত রেখে উদ্বিগ্ন গলায় নিতাই বলল, আরে কিরে কানু, তোর কি শরীর খারাপ লাগছে নাকি? আরে মুখটা অমন চুন হয়ে গেল কেন হঠাৎ করে? বেঞ্চিটায় বস দেখি, এদিকে বস। এরপর ঘাড় ঘুরিয়ে দোকানের ছোকরা কর্মচারীকে হাঁক পারল সে। আরে এই মাধব, তাড়াতাড়ি 1 গ্লাস জল দে তো ওকে, চোখে মুখে একটু জলের ঝাপটা দে দেখি। মাধব ছুটে এসে কানুর চোখে মুখে জল ছিটিয়ে দিল।
এক গ্লাস জল জোর করে তার মুখের কাছে ধরল, কিন্তু কানুর দাঁতে দাঁতে তখন শক্ত হয়ে লেগে আছে। জলের গ্লাসটা কোনো মতে ঠেলে সরিয়ে দিল সে। চোখের দৃষ্টি তখনও ওই দুধের ড্রামটার দিকে আটকে আছে, যেন ভেতরে লুকিয়ে থাকা কোনো পৈশাচিক সত্য তাকে গিলে খেতে আসছে। অবস্থা বেগতিক দেখে দোকানে বসে থাকা কয়েকজন খদ্দের এগিয়ে এলো। আরে না না না, লোকটার বড্ড ধকল যাচ্ছে মনে হচ্ছে। আরে চল না, ওকে বাড়ি দিয়ে আসি। বলে মাধব খুড়ো আর হারাধন দুপাশ থেকে ধরে প্রায় 5 কোলা করেই কানুকে তুলে দাঁড় করালো। কারণ নিজের সাইকেলটা দোকানেই পড়ে রইল। টলতে টলতে দুজনে কাঁধে ভর দিয়ে কোনো মতে নিজের বাড়ির দাওয়ায় এসে পৌঁছালো। সেই যে কানু বিছানায় শয্যাশায়ী স্ত্রীর পাশে গিয়ে শুয়ে পড়ল, তারপর থেকে আর সে উঠে দাঁড়াতে পারল না। দিন যায়, রাত আসে, কানুর শরীরের বল যেন কে বা কারা স্পঞ্জের মতো শুষে নিতে শুরু করল। হাত পাগুলো ক্রমশ সরু হতে হতে হাড়ের সঙ্গে সেঁটে যাচ্ছে। চোখের কোল দুটো গর্তে ঢুকে গিয়ে সেখানে কালশিটে পড়ে গেছে। পেটে রাক্ষসে খিদে, কিন্তু মুখে এক বিন্দু রুচি নেই। একদলা ভাত মুখে দিলেই তার মনে হয় সে যেন শ্মশানের খালের সেই পচা শ্যাওলা আর কাদা চিবোচ্ছে। বমি করে সব উগড়ে দেয় সে, অথচ তার শরীরের ভেতর নাড়ি ভুড়ির আনাচে কানাচে সারাক্ষণ একটা অসহ্য তীক্ষ্ণ যন্ত্রণা পাক খেয়ে বেড়ায়। ঠিক যেন হাজারটা বিষাক্ত কাঁকড়া তার পেটের ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। আর সেই গন্ধ, আগে যে গন্ধটা শুধু রাতের অন্ধকারে খালের পাড়ে বা বাড়ির উঠোনে পাওয়া যেত, সেই উৎকট পচা মাছের আষ্টে গন্ধটা এখন কানুর ছায়া সঙ্গী। ঘরের দেওয়াল, বিছানার চাদর, স্ত্রীর শরীর, সব জায়গা থেকে তো বটেই, এমনকি কানুর নিজের গায়ের ঘাম থেকেও এখন এখন সেই গলিত মাছের দুর্গন্ধটা বেরোয়। কানু শুয়ে শুয়ে দেখে নীল রঙের বড় বড় মাছিগুলো সারাদিন ভন ভন করে তাদের বিছানার চারপাশে ঘুরে বেড়ায়। গ্রামের মানুষের চোখ কান তো আর চাপা দেওয়া যায় না। চণ্ডীপুর গ্রামের আনাচে কানাচে, পুকুর ঘাটে, চায়ের দোকানে এখন একটাই কানাঘুষো। ওরে বাবা রে, ওই বাড়ি পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে বিন্দু পিসি বলে, আমি নিজের চোখে দেখেছি। বলো কি? কানু ঘোষের বাড়ির ওপর থেকে কেমন যেন একটা ধোঁয়া উড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। নির্ঘাত কোনো মেছো পেতনির নজর পড়েছে পরিবারটার উপর মনে হয়। পাশ থেকে আরেকজন সায় দিয়ে বলল, ঠিকই বলেছ গো খুড়ো, পুরো পরিবারটাই তো শেষ হয়ে গেল। প্রথমে ওইটুকু ফুটফুটে একটা মেয়ে, আর এখন বাপ মা দুজনকেই এক বিছানায় ফেলে দিয়েছে। মেছো পেতনির ছায়া না পড়লে কি আর এমন রাক্ষসে দশা হয় গো? গ্রামের মানুষ যখন মেছো পেতনির ভয়ে কাঁটা, তখন ঘরের অন্ধকারে শুয়ে থাকা কানু ঘোষ একটা তিক্ত ব্যথায় ভরা হাসি হাসে। তার দু চোখ বেয়ে নীরবে গড়িয়ে পড়ে জলের ধারা। সে জানে এ কোনো মেছো পেতনির কাজ নয়। বাইরের কোনো অশুভ শক্তি তাদের এই দশা করেনি। এসবই তার নিজের রক্তের দোষ, তার নিজের মেয়ের করা কারসাজি। জ্বরের ঘোরে আচ্ছন্ন কানু যখন চোখ বোঝে, তখন চোখের সামনে ভেসে ওঠে একটা ছোট্ট হাস্যোজ্জ্বল মুখ। মেয়েটা মাছ ভাজা খেতে কি যে ভীষণ ভালোবাসতো। কানুর একটু বাড়তি পয়সা জুটলেই বাজার থেকে বড় রুই বা কাতলা মাছ নিয়ে আসতো সে। মেয়েটা গরম ভাতের সঙ্গে মুচমুচে মাছ ভাজা পেয়ে আনন্দে লাফিয়ে উঠত। সেই মেয়েকে মাছ তো দূর, এক ফোঁটা খাঁটি দুধও খাওয়াতে পারেনি কানু। সামান্য কয়টা পয়সার লোভে নিজের মেয়ের মুখে উঠে গিয়েছিল শ্মশানের খালের সেই বিষাক্ত জল।
কানুর বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে যেতে চায়। সে কাউকে কিছু বলতে পারে না। তার এই পাপের কথা শুনলে গ্রামের লোক তাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। কিন্তু মৃত্যুর ভয় কানুর আর নেই। দিনে দিনে শরীরটা বিছানায় মিশে যাচ্ছে, গলার স্বর শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে শুধু একটা দিনের অপেক্ষায় আছে। কানু জানে তার মেয়েটা রোজ রাতে ওই খালের জল থেকে উঠে আসে। সে চায় তার বাবা নিজের পাপের পুরো শাস্তিটুকু অক্ষরে অক্ষরে ভোগ করুক। কানু শুধু সেই চরম মুহূর্তটির অপেক্ষাতেই আছে, যেদিন তার চোখের সামনে সমস্ত রহস্য জলের মতো পরিষ্কার হয়ে যাবে, যেদিন সে নিজের মেয়ের কাছে তার এই ভয়ঙ্কর ভুলের জন্য শেষ ক্ষমাটুকু চাইতে পারবে। সেই দিন এই অভিশপ্ত পৃথিবীর বুক থেকে সে হাসি মুখে বিদায় নেবে। দিন গড়ায় কানুর অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে। তার গায়ের চামড়ায় এখন মাছের আঁশের মতো ছোট ছোট কালচে দাগ ফুটে উঠতে শুরু করেছে। ঘরের বাতাস সেই পচা গন্ধে এমন ভারী হয়ে উঠেছে যে দম নেওয়া দায়। মৃত্যু এখন কানুর দরজায় কড়া নাড়ছে, শুধু শেষ অঙ্কের যবনিকা পতনের অপেক্ষায়। বাইরে তখন সবে সন্ধ্যা নেমেছে। চণ্ডীপুর গ্রামের মেঠো পথ ধরে গরুর পাল নিয়ে ঘরে ফিরছে রাখালেরা। অনেক দূরে কোথাও শাঁখ বাজছে। বাজারের দিকে চায়ের দোকানে হয়তো এখন তুমুল আড্ডা চলছে। গোটা পৃথিবীর নিয়মে নিজের ছন্দে বড়ই ব্যস্ত। কারোর কোনো থামাথামি নেই, অথচ এই চেনা সচল পৃথিবীর বুকেই কানু ঘোষের ছোট্ট অন্ধকার ঘরটা যেন একটা সম্পূর্ণ আলাদা গ্রহ। বাইরের ওই কোলাহলময় জগতের সঙ্গে এই দম বন্ধ করা পচা গন্ধে ভরা ঘরটার কোনো সম্পর্কই নেই। ঘরের ভেতরে এক চরম শূন্যতা আর হাহাকার। টানা কয়দিন ধরে কানু আর তার স্ত্রী সরলার পেটে একদানা অন্নও পড়েনি। উনুনের আগুন জ্বলেনি কতদিন। সরলা তো এক প্রকার জীবন মৃত হয়েই পড়ে আছে এক পাশে, আর কানু ধুঁকছে মৃত্যু যন্ত্রণায়। আজকাল আর কেউ তাদের দেখতেও আসে না। আসবেই বা কেন? এই স্বার্থপর পৃথিবীতে কে কার খোঁজ রাখে? তাছাড়া সারা গ্রাম জেনে গেছে কানু ঘোষের বাড়িতে মেছো পেতনি ভর করেছে। সেই ভয়েই এই বাড়ির ত্রিসীমানা মাড়ায় না। পেটের খিদে কবেই মরে গেছে কানুর। এখন শুধু পড়ে আছে এক বুক ফাটা অভিমান আর এক চরম শূন্যতা। হাড্ডিসার শরীরটা বিছানার সঙ্গে মিশে গেছে। হঠাৎ ঘরের সেই জমাট বাঁধা নিস্তব্ধতা ভেঙে গেল। ঘরের একেবারে শেষ প্রান্তে, যেখানে চালের ডাল রাখার পুরনো মাটির কলসিগুলো রাখা থাকে, ঠিক সেই নিশ্ছিদ্র অন্ধকার কোণটা থেকে একটা খসখস শব্দ এলো। মনে হলো অন্ধকারের ভেতর থেকে কেউ যেন ধীর পায়ে নড়ে উঠল। সাথে সাথে ঘরের বাতাস ভারী হয়ে উঠল সেই চেনা উৎকট পচা মাছের গন্ধে। কানুর চোখের পলক পড়ল না। সে ভয় পেল না, বরং তার ফেটে যাওয়া শুকনো ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে ম্লান করুণ হাসি। অনেক অপেক্ষার পর যেন তার কাঙ্ক্ষিত মুহূর্তটি এসেছে। ভাঙা অস্ফুট গলায় কানু ফিস ফিস করে বলে উঠল, আমি জানি তুই তুই এসেছিস, আমি জানি। আয় মা, আয়, আমার আমার কাছে আয়, আমার কাছে আয়। তারপর এক দীর্ঘ দম বন্ধ করা নিস্তব্ধতা।
বাইরের ঝিঁঝির ডাকটাও যেন এই ঘরের ত্রিসীমানায় এসে থমকে গেছে। কয়েক মুহূর্ত পর সেই নিরেট অন্ধকার ফুঁড়ে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করল একটা ছায়ামূর্তি। ঘরের আবছা আলো আঁধারিতে মূর্তিটার পুরো অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে তার শরীর থেকে টপ টপ করে ঝরে পড়ছে ঘোলাটে দুর্গন্ধযুক্ত জল। কিন্তু যে জিনিসটা দেখে বুকের রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়, তা হলো মূর্তিটার চোখ দুটো। কালচে মুখের ওপর দুটো সম্পূর্ণ সাদা মণিরহিত বিন্দুর মতো জল জল করছে চোখ দুটো। মূর্তিটা ধীর পায়ে এগোচ্ছে বিছানার দিকে। ওর শরীর থেকে গলে গলে পড়ছে পচা মাংস, খসে পড়ছে মাছের আঁশ। একটা 12 বছরের ছোট্ট মেয়ের এমন বীভৎস পরিণতি কোনো বাবার পক্ষে দেখা যে কতটা মর্মান্তিক, তা আজ কানু হাড়ে হাড়ে টের পাচ্ছে। মূর্তিটা এসে দাঁড়ালো বিছানার ঠিক শিয়রে। ঘরের তাপমাত্রা এক ধাক্কায় যেন বরফের মতো শীতল হয়ে গেল। তারপর মূর্তিটার মুখ থেকে ভেসে এলো একটা আওয়াজ, বাবা। না, এই কোনো ছোট্ট মেয়ের মিষ্টি গলার স্বর নয়। এ যেন খালের কালো জলের অতল থেকে উঠে আসা বুদবুদ কাটা এক পৈশাচিক ঘর ঘরে স্বর। সেই স্বর কানুর কানের পর্দা চিড়ে সোজা মগজে গিয়ে বিঁধেল। ছায়ামূর্তিটা বলে উঠল, তুমি তো ঠকিয়েছিলে। সামান্য কয়েকটা পয়সার লোভে নিরীহ মানুষদের, রুগীদের দিনের পর দিন শ্মশানের পচা জল খাইয়েছিলে। তোমার মনে হয়েছিল কেউ দেখছে না, কিন্তু মানুষের সাথে এমন বেইমানি, এমন পাপ কি টাকা থাকে? আজ তোমার সেই লোভের ফল, তোমার সেই কর্মের বোঝাই তো আমাদের সবাইকে বইতে হচ্ছে। বাবা, কেন এমন করলে? কেন? মেয়ের সেই বীভৎস কণ্ঠস্বরের আড়ালে লুকিয়ে থাকা চরম সত্যটা কানুর বুকের ভেতরটা যেন ফালা ফালা করে দিল। তার আর বুঝতে বাকি রইল না যে প্রকৃতির নিয়ম বড়ই নির্মম। পাপের শাস্তি এই জন্মেই, এই মাটিতেই ভোগ করে যেতে হয়। কানুর দু চোখ বেয়ে বাঁধ ভাঙা জলের ধারা নেমে এলো। গর্তে ঢুকে যাওয়া চোখ দুটো জলে ভরে উঠল। সে তার হাড় গিলে কাঁপা কাঁপা হাত দুটো জোর করে তুলে ধরল সেই সাদা চোখের ছায়ামূর্তিটার দিকে। আমায় 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 ক্ষমা করে দেবা, আমায় ক্ষমা করে দে। কানুর গলা কান্নায় বুঝে এলো। আমার আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল রে। আমি বুঝতে পারিনি এর ফল এত ভয়ঙ্কর হবে। আমি 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 সব শাস্তি মাথা পেতে নিচ্ছি মা। তুই তুই আমাকে নিয়ে চল। আর এই যন্ত্রণা আমি সইতে পারছি না। আমাকে মুক্তি দে মা, আমাকে মাফ করে দে, আমাকে মুক্তি দে। অন্ধকার ঘরটায় কানুর সেই বুক ফাটা আর্তনাদ আর গোঙানি মিলেমিশে এক অদ্ভুত গায়ে কাঁটা দেওয়া করুণ পরিবেশ সৃষ্টি করল। বাইরে তখন পৃথিবীর ব্যস্ততা চলছে, আর ভেতরে একজন বাবা তার মৃত পিশাচরূপী মেয়ের কাছে নিজের চরম ভুলের প্রায়শ্চিত্তের জন্য ভিখারির মতো ক্ষমা চাইছে। পরপর 7টা দিন নিতাই ময়রার দোকানে এক ফোঁটা দুধ আসেনি। কানু ঘোষের এমন গাফিলতি আগে কখনো দেখা যায়নি। প্রথম কয়েকদিন নিতাই ভীষণ রেগে থাকলেও
শেষের দিকে বিরক্তিটা দুশ্চিন্তায় রূপ নিল। কানুর ফ্যাকাশে মুখ আর সেদিন দোকানের কোণে বসা কানুর ফ্যাকাশে মুখ আর সেদিন দোকানের কোণে বসে সেই পাগলের মতো কাঁপুনির দৃশ্যটা বারবার মনে পড়তে লাগলো তার। কানুটা গেল কোথায়? শরীরটা কি বেশি খারাপ হলো নাকি? আপন মনে বিড়বিড় করতে করতে ভর দুপুরে নিতাই নিজেই একদিন কানুর বাড়ির দিকে পা বাড়ালো। আরে কানু, বাড়িতে আছিস নাকি রে? আরে ও কানু! কানুর বাড়িতে উঠোনে পা রাখতেই একটা দম বন্ধ করা গুমোট নিস্তব্ধতা নিতাইকে গ্রাস করল। কোথাও কোনো সাড়া শব্দ নেই, শুধু পেছনের বাঁশবাগানের হাওয়া দেওয়ার একটা শাঁ শাঁ শব্দ। দাওয়ার কাছে এগোতেই নিতাইয়ের নাকে এলো এক উৎকট বমি আনা দুর্গন্ধের ঝাপটা। আবার কিসের গন্ধ রে বাবা? আরে কানু, কোথায় গেলি রে ভাই? পচা মাছ আর গলিত মাংসের এমন বিভৎস গন্ধে নিতাইয়ের নাড়ি ভুঁড়ি যেন উল্টে আসার জোগাড়। নাক মুখ শক্ত করে চেপে ধরে ভেজানো দরজাটা একটু ঠেলতেই সেটা ক্যাঁচ ক্যাঁচ করে খুলে গেল। ঘরের ভেতরের দৃশ্যটা দেখে নিতাইয়ের চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত হয়ে উঠল। একটা গগনভেদী চিৎকার গলা দিয়ে বেরিয়ে আসতে চাইলেও ভয়ে তা আটকে গেল। বিছানার উপর পড়ে আছে কানু আর তার স্ত্রী সরলার নিথর দেহ। দুটো দেহই ফুলে উঠেছে, তার সঙ্গে চামড়ার রং কালচে আর সবুজ হয়ে গেছে। হালকা পচন ধরতে শুরু করেছে শরীরগুলোতে, আর তাদের ঘিরে ভন ভন করে উঠছে ঝাঁকে ঝাঁকে বড় বড় নীলমাছি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কানুর চোখের দৃষ্টি শূন্যে স্থির হয়ে আছে, আর তার মুখে লেগে আছে এক অদ্ভুত যন্ত্রণাক্লিষ্ট অথচ স্বস্তির হাসি। যেন কোনো এক চরম সত্যকে মেনে নিয়ে সে স্বেচ্ছায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কানুর মৃত্যুর খবরে গোটা চণ্ডীপুর গ্রাম যেন শিউরে উঠল। গ্রামের মানুষ আর এক মুহূর্ত দেরি করল না। মেছো পেতনির অভিশাপ আর অশুভ ছায়াকে গ্রাম থেকে তাড়াতে সবাই মিলে তড়িঘড়ি চাঁদা তুলে স্বামী স্ত্রীর শ্রাদ্ধ শান্তি আর পরলৌকিক কাজ চুকিয়ে ফেলল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। ভাবল যাক, এ যাত্রায় হয়তো আপদ বিদায় হলো। কিন্তু মানুষের হিসাব আর অন্ধকারের হিসাব যে এক নয়, তা প্রমাণ হতে বেশি দিন লাগল না। আজও গভীর রাতে যখন গোটা গ্রাম ঘুমে কাদা, তখন শ্মশানের গা ঘেঁষা ওই মরা খালের পাড় দিয়ে কান পাতলে শোনা যায় একটা চেনা শব্দ, ক্যাচ ক্যাচ খটখট। একটা সাইকেলের পুরনো চেইন ঘোরার আওয়াজ, আর তার সাথে দুধের বড় অ্যালুমিনিয়ামের ড্রাম দুললে যেমন শব্দ হয়, ঠিক তেমন একটা একটানা আওয়াজ। শব্দটা শ্মশানের দিক থেকে শুরু হয়ে ধীরে ধীরে খালের পাড় ধরে গ্রামের রাস্তার দিকে এগিয়ে আসে। ভয়ে কেউ সেদিকে উঁকি দেওয়ার সাহস পায় না, শুধু ঘরে জড়সড় হয়ে শুনতে থাকে সেই অভিশপ্ত সাইকেলের পদধ্বনি।
সেবার কালী পুজোর আগের রাত, ভূত চতুর্দশীর ঘোর অমাবস্যা। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, আর বাতাসে একটা শীতের প্রথম শিরশিরানি। এই অশুভ রাতে খালের পাড়ের ওই শ্মশানতলায় কেউ ভুল করেও পা মারায় না, কিন্তু গ্রামেরই কয়েকটা বখাটে ছেলে, যাদের নেশার ঘোরে ভূত প্রেতের ভয় ডর নেই তেমন, তারা ঠিক করলো আজ ওখানেই বসবে। খালের পাড়ে গোল হয়ে বসেছে তারা। মাঝখানে একটা টিমটিমে হারিকেন জ্বলছে, আর চলছে দেশি মদের আসর। রাত তখন ঠিক কতটা গড়িয়েছে কেউ জানে না। হঠাৎ বটগাছের পেছনের বাঁশবাগান থেকে শুকনো পাতা মারিয়ে কেউ একজন এগিয়ে আসার শব্দ শোনা গেল। আড্ডার আসর মুহূর্তের জন্য থমকে গেল। হারিকেনের আলোটা এতই ক্ষীণ যে দুহাত দূরের জিনিসও ভালো করে দেখা যাচ্ছে না। কুয়াশা আর অন্ধকারের বুক চিরে একটা দীর্ঘকায় আবছা ছায়ামূর্তি ধীর পায়ে তাদের দিকে এগিয়ে আসছে। মূর্তিটার এক হাতে ঝোলানো একটা বড় বালতি। নেশার ঘোরে থাকা একজন টলমল করে উঠে দাঁড়িয়ে একটু জড়িয়ে যাওয়া গলায় হাঁক পারল। অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন রে? এদিকে আয়, এদিকে আয়, গলাটা একটু ভিজিয়ে যাবি। আয় আয় আয়। মূর্তিটা কোনো কথা বলল না, শুধু বালতিটা হাতে নিয়ে আরো দুপা এগিয়ে এলো হারিকেনের আলোর বৃত্তের একদম প্রান্তে। তার মুখটা এখনো অন্ধকারের চাদরে ঢাকা। শুধু বোঝা যাচ্ছে লোকটার গা থেকে একটা সাথে উৎকট পচা মাছের আষ্টে গন্ধ ধেয়ে আসছে। মাতাল ছেলেটা নিজের হাতের আধ খাওয়া কাঁচের গ্লাসটা শূন্যে বাড়িয়ে দিয়ে হাসতে হাসতে বলল, তোর বালতিতে কি আছে দে দেখি একটু, দে তো। অন্ধকার থেকে একটা হাড় গিলে ফ্যাকাশে হাত ধীরে ধীরে বেরিয়ে এলো। সেই হাতের মুঠোয় ধরা রয়েছে একটা মগ। মূর্তিটা মগটা কাত করে ছেলেটার দিকে বাড়িয়ে দেওয়া গ্লাসে ঢেলে দিল এক অদ্ভুত তরল। হারিকেনের হলুদ আলোয় ছেলেটা দেখল গ্লাসে পড়া তরলটা মদ বা জল নয়, ওটা শ্মশানের খালের সেই জমাট বাঁধা শ্যাওলা ধরা কালো জল। আর সেই জলের মধ্যে ভাসছে পচা মাছের বড় বড় আঁশ। মাতাল ছেলেটার হাসিটা মুহূর্তের মধ্যে মুখের ওপর জমে বরফ হয়ে গেল। ধীরে ধীরে মাথা তুলে তাকালো সামনের অন্ধকারের দিকে। শুধু দেখল অন্ধকারের ভেতর থেকে দুটো সম্পূর্ণ সাদা মণিরহিত চোখ স্থির, পলকহীন দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। চারপাশের ঝিঁঝির ডাকটা হঠাৎ করে একেবারে স্তব্ধ হয়ে গেল। শুনলেন অনিকেত গুহর কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, কানু ঘোষ আর মেছো পেতনি। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আজও গল্পের মধ্যে থেকে আপনার জন্য থাকছে একটি ছোট্ট প্রশ্ন। আচ্ছা, যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে কানু ঘোষের মেয়ের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমাদের গত এপিসোডে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর লিখেছিলেন তাদের নামটা একবার চলুন দেখে নেওয়া যাক। গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন অমিতা ঠাকুর, শেখ মনোয়ার, দীপক মালাকার, প্রদীপ চক্রবর্তী, মমতাজুল শেখ, সায়ন গোস্বামী, অভিনব মাতিয়া, আব্দুল হাবিব, শর্মিলা বেগম, সাবির আলী, সরোজিনী, দিব্যাংশী, নয়নিকা ও গাবান, শুভঙ্কর দাস, সুব্রত মিস্ত্রি, চিত্রা দাস, দেবাশিস পাল, রঘুনাথ পাল, সুশান্ত, রানা কাজী, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল,
রত্না সরকার, বাবু এবং বনশ্রী মুখার্জি। সত্যি আপনাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষই প্রত্যেকটি গল্পে প্রত্যেকবার সঠিক উত্তর লিখছেন। মনোযোগ সহকারে আমাদের গল্পগুলি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর বেশি সময় নেব না, আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করব। আবার দেখা হবে আরেকটি রোমাঞ্চকর গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে আগামী এপিসোডে। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।